করোনায় একদিনে সর্বোচ্চ 258 মৃত্যু। গ্রামে টিকা 7 আগস্ট থেকে। রোহিঙ্গাদের টিকা দেবে বাংলাদেশ, ভারতের সঙ্গে এয়ার বাবল আগস্টে। টিকার লাইনে টাকা নিচ্ছে আনসার সদস্যরা, প্রবাসী শ্রমিকদের ভোগান্তি। পরিবারের প্রতিটি মানুষকে টিকা দিন, আহ্বান প্রধানমন্ত্রী। দেখছেন এটিএন নিউজ, নিউজ এট 8-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত এবং শুরুতে করোনা পরিস্থিতি। আবারও একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। আগের দিনে 247 ছাড়িয়ে এবার একদিনে মৃত্যুর নতুন সংখ্যা 258। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 19,779 জনের। সর্বশেষ তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি 84 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত দেশের 639টি পরীক্ষাগারে রেকর্ড 52,478 জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনায় শনাক্ত হয়েছেন 14,925 জন। এর মধ্য দিয়ে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হল 11,94,752 জন। শনাক্তের হার 28.44%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 12,439 জন। এর মধ্য দিয়ে দেশে মোট সুস্থ হলেন 10,22,414 জন। সাত আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা দেওয়া যাবে, না থাকলেও হবে। এছাড়া শিথিল হচ্ছে না চলমান বিধিনিষেধ। আরিফ জামালের রিপোর্ট। করোনা পরিস্থিতি, চলমান বিধিনিষেধ এবং টিকাদান কার্যক্রম নিয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। সভা শেষে ব্রিফিংয়ে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গ্রামের মানুষকে ব্যাপক হারে টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। 50-এর বেশি বয়সীদের উপর জোর দেওয়া হচ্ছে বেশি। ইউনিয়ন পরিষদে টিকার কেন্দ্র স্থাপন করছি। যারা টিকা নিতে চায় বা নিতে হবে তারা ওখানে এসে টিকা নিতে পারবে। এনআইডি কার্ডটা নিয়ে যে যাবেন তাকে টিকা দেওয়া হবে। আগামী 7ই আগস্ট থেকে এটা আমরা শুরু করছি। চলমান বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে। 5 আগস্ট পর্যন্ত শিল্প কারখানা বন্ধই থাকবে। সেই 5 তারিখ পর্যন্ত লকডাউন চলবে। শিল্পপতিরা এবং অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, রিকোয়েস্ট আমরা বোধহয় গ্রহণ করতে পারছি। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। কঠোর লকডাউনে বৃদ্ধা মাকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন সন্তানেরা। মায়ের চিকিৎসায় 1 মাসেই 3টি হাসপাতাল ঘুরেছেন। এরপরেও মিলছে না সঠিক চিকিৎসা। আরও জানাচ্ছেন একে আজাদ। প্রায় 1 মাস ধরে জটিল রোগে ভুগছেন এই বৃদ্ধা। গেল মাসের শেষের দিকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ থেকে তার ঢাকায় আসা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি আরেকটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। কোথায় হবে মায়ের চিকিৎসা? দুশ্চিন্তায় মঙ্গলবার মাকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ছুটে যাওয়া। স্বাস্থ্য পরীক্ষায় মায়ের কোভিড নেগেটিভ, তারপরও ভর্তি নয়। কোভিড পজিটিভ হলে ভর্তি নিত, নেগেটিভ হলে যাবে কোথায়? 15 লাখ টাকা খরচ করে অনেক পথ বসে অনেক ঘুরতেছি রাস্তায় রাস্তায়। এ তো আর কিছু করার নেই। আমরা ছিলাম আগে স্কোয়ারে, এরপরে স্কোয়ারে না পাইরা এবারে নিচেলাম হলো নিউ লাইফে। নিউ লাইফের থেকে এখানে এই যে চেষ্টা করে এখানে আছে, এখন তো আমাদের হাতে আর টাকা নেই। এই হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় মিটফোর্ড হাসপাতালে। 3 হাসপাতাল ঘুরে এবার গন্তব্য মিটফোর্ড। কোথায় যাই দেখি। প্রায় 1 মাস। কঠোর লকডাউনে অনেক রোগী ও তার স্বজনদের যানবাহন সমস্যায় পড়তে হচ্ছে। এখন যাবো কেমন, এটা তো সমস্যা। এখন টাকা এখানে একটু কষ্ট না ভাই। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের টিকা দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশের সংগ্রহ থেকেই রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এদিকে ভারতের সঙ্গে সীমিত আকারে এয়ার বাবল চালু হচ্ছে আগস্ট মাসেই। সীমান্ত বন্ধের শর্ত শিথিল হচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কোভ্যাক্সের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য আলাদা করে করোনা টিকা চেয়েছিল বাংলাদেশ, কিন্তু সেই আহ্বানে এখন পর্যন্ত সাড়া না পেয়ে নিজেদের ভান্ডার থেকেই এখন রোহিঙ্গাদের টিকা দিতে যাচ্ছে সরকার। এই যে আমাদের যেগুলো আছে এগুলোর থেকে দিব, যে হোস্ট পপুলেশনকে যেটা দিব সেটাই হয়তো দিব। কক্সবাজারে স্থানীয়দের সুরক্ষার জন্যই ক্যাম্পে টিকা দেওয়া জরুরি বলে মনে করছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব জানান, প্রথম ধাপে 55 ঊর্ধ্ব রোহিঙ্গারা টিকা পাবেন। রোহিঙ্গাদের যাদের বয়স 55-এর ঊর্ধ্বে তাদের দিয়ে শুরু করবে, আস্তে আস্তে এটাকে নামিয়ে আনবে। কেননা আমরা জানি যে আমাদের যে রোহিঙ্গা শিবিরগুলো আছে সেটার সাথে হোস্ট কমিউনিটির সারাক্ষণই যাতায়াত বা একটা ইন্টারাকশনস হয়। এদিকে ভারতে করোনা সংক্রমণ অনেকটাই কমে যাওয়ায় এয়ার বাবল চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। চলমান লকডাউন 5 আগস্ট শেষ হলে সীমান্ত বন্ধের শর্তও শিথিল হতে পারে। আমরা তো 3-4 তারিখের দিকে আরেকবার রিভিউ করে আমরা যদি কিছুটা শিথিল করার ব্যাপার থাকে, যেহেতু বললাম যে ওদের নাম্বারস কমে আসছে, আমরা প্রস্তাব রেখেছি যে এই এয়ার বাবলটা আবার শুরু করা যায় কিনা। বাট এই সিদ্ধান্তটা নিলে এটা বাস্তবায়ন হতেও সময় লাগবে, সুতরাং আমরা হয়তো অগাস্টের কোনো একটা সুবিধাজনক সময় এটা শুরু করার ব্যাপারে আশা রাখি। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। ভোর থেকেই টিকার জন্য অপেক্ষা, কিন্তু এই অপেক্ষার যেন শেষ নেই প্রবাসী শ্রমিকদের। এই সুযোগে কাজে লাগিয়ে টাকা হাতে নিচ্ছেন সোহরাওয়ার্দী হাসপাতালের বেশ কিছু আনসার সদস্য। এমন অনিয়মের কথা জানাচ্ছেন সাদিয়া আফরোজ। ভোর 5টা থেকে টিকা দেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন গাইবান্ধার প্রবাসী শ্রমিক আতিয়ার রহমান। এক আনসার সদস্য তাকে 500 টাকায় আগে ভাগে টিকা দেওয়ার সুযোগ করে দিতে চান। টাকা 500 চাইলো, কাগজ চাইলো, সেই দিছি। এই ভাই টাকা সহকারে কাগজ সহকারে এই ভাই ধরছে। টাকা দেওয়ার অপরাধে তাকে হাতে নাতে ধরে ফেললেও সেই আনসার সদস্যকে ধরতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আমাকে কি প্রমাণ আছে? টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে, সবার সাথে জড়িত সিন্ডিকেট। 65 জন আনসার সবাই এর সাথে জড়িত। সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতিদিন অন্তত 1,500 মানুষ টিকা নিচ্ছেন, যাদের বেশিরভাগই প্রবাসী। ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোর অনেককেই আগে ভাগে টিকা দেওয়ার বিনিময়ে 500 থেকে 1000 টাকা হাতিয়ে নিচ্ছেন সুযোগ সন্ধানী আনসার সদস্যরা। আমার পিছনে 5-6 জন ছিল, 500 টাকা করে হেরা আউটে চলে গেছে। কেন গেছে নি 500 টাকা করে? হ্যাঁ, তো সকাল থেকে এই পর্যন্ত দাঁড়ায় আছি, তাহলে হেরা পিছিয়ে থেকে আগে টাকার বিনিময় হেরা আগে নিয়ে ঢুকাই দেয়। কর্তৃপক্ষ বলছে, অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যে আপনার আগে নিচ্ছে সে আপনার আগেই সিরিয়াল পাচ্ছে, এটাকে আপনাকে ধৈর্য হিসেবে নিতে হবে। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। কেন্দ্র উপজেলা পরিষদে কিন্তু করোনার টিকা মিলবে ঢাকায়। এমন অবস্থায় কতটা ভোগান্তিতে প্রবাসী শ্রমিকরা? সাদিয়া আফরোজের আরও একটি রিপোর্ট। প্রথমবারের মতো কাতার যাবেন জাহিদুর রহমান। ঢাকার ধামরাইয়ের বাসিন্দা টিকার নিবন্ধনের সময় নিজ উপজেলাকে টিকা কেন্দ্র হিসেবে নির্বাচন করেছিলেন, কিন্তু উপজেলায় দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা, আর কাতার যেতে হলে দিতে হবে মডার্নার টিকা, যা দিচ্ছে শুধু ঢাকাতেই। তাই জাহিদুরের মতো যারা ঢাকার বাইরে টিকা কেন্দ্র নির্বাচন করেছিলেন তারা পড়েছেন ভোগান্তিতে। পেজে থেকে ঘুরাই দিয়েছে, মানে কথা বলতে চাচ্ছে না তারা কোনো বিষয়ে, মানে একে অপরের উপরে দোষ চাপায়। তাহলে আমরা কোথায় যাব বলেন? যদিও গত শুক্রবার টিকা কেন্দ্র ঢাকার বাইরে হলেও ঢাকার যে কোনো কেন্দ্র থেকে প্রবাসীদের টিকা নেয়ার সুযোগ করে দিতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। পুলিশ আইতে দেয় না, কইতে আছে টাকা দেওয়া লাগবে তারপরে যাইবা। আমি শেরপুর থেকে আসছি কবাট ভ্যানে। প্রত্যেক বিভাগে যদি সম্প্রসারণ করে দিত তাহলে কষ্ট হইতো না। এই রেমিটেন্স যোদ্ধাদের অনুরোধ, টিকা পেতে তারা যেন আর কোনো হয়রানির শিকার না হন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। তরল মেডিকেল অক্সিজেন নিয়ে ভারত থেকে আসছে আরেকটি অক্সিজেন এক্সপ্রেস ট্রেন। 10 কন্টেইনারে মোট 200 মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে মঙ্গলবার সকালে ট্রেনটি ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশন প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোভিড-19 মহামারী মোকাবেলায় বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবেই আসছে ভারতের অক্সিজেন এক্সপ্রেস। গত 24 জুলাই ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস প্রথমবারের মতো বাংলাদেশে আসে। ভারতে চলতি বছরের 24 এপ্রিল এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু হয়। দেশটির মধ্যে এই ধরনের 480টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে। নতুন উদ্যোগের শুরু হোক আনন্দময়, আর এই বাদ ভাঙা আনন্দের শুরুটা হোক হাতিলের সাথে। পছন্দের ফার্নিচার অর্ডার করুন হাতিলের ওয়েবসাইট থেকে, আর ডেলিভারি পান ঘরে বসেই। আপনারা দেখছেন নিউজ এট 8।
পরিবারের প্রতিটি মানুষকে টিকা দেওয়ার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যত টাকাই লাগুক, যত টিকা প্রয়োজন, বাংলাদেশ তা কিনবে। সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন এবং জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ব্যক্তিগত শ্রেণীতে পুরস্কার পাচ্ছেন জনাব আব্দুল্লাহ আল মামুন। করোনার কারণে গত বছর জনপ্রশাসন পদক দেয়া সম্ভব হয়নি। 2 বছরে মোট 35 সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে এ পদক দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হতে হবে। শাসন আমি এটুকু বলবো যে ভালো কাজে যেমন আপনি পুরস্কার পাবেন, আবার কেউ যদি কোনো খারাপ কিছু করে তাদের কিন্তু ক্ষমা নেই, তাদেরও কঠোর শাস্তি পেতে হবে। করোনা মোকাবেলায় সরকারের নানা উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, এ পর্যন্ত 1,27,00,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে। ব্যাপকভাবে ভ্যাকসিন দিয়ে দিতে হবে, যাতে অন্তত আমাদের দেশের সকলেই যেন সুরক্ষিত থাকে। ইতিমধ্যে আমি নির্দেশও দিয়েছি যে পরিবার যারা, এমনকি পরিবার শুধু না, কাজে বাড়িতে যারা কাজ করে বা ড্রাইভার থেকে তাদেরকেও যেন ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়, তাহলে সবাই সুরক্ষিত থাকতে পারবে। এবং এর জন্য যত টাকা লাগে, আমরা যত ভ্যাকসিন দরকার হবে আমরা কিনবো। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। অন্য খবর, সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব দিলে দুর্নীতি দমন কমিশন দুদকের সুবিধা হবে। ATN নিউজের সাথে আলাপকালে এ কথা বলেছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নিয়ম মানতে রোববার সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের সম্পদের ডাটাবেস তৈরি করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন, যাতে করে আয় বহির্ভূত সম্পদ আছে কিনা সেটাও আমরা করতে পারি। হ্যাঁ, সবসময় জিনিসটাকে আমরা বারবার চেক করতে পারি। সরকারের এই উদ্যোগ দুদকের অনুসন্ধান ও তদন্তে কাজে লাগবে। সরকার যদি দেখে যে অস্বাভাবিক সম্পদ কারো অর্জন হয়েছে অথবা বিয়োজন হয়েছে, তো সরকার নোটিশ করলে আমাদেরকে জানাইলে আমরা অবশ্যই দেখব। যদি কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তো আমরা এটাও সংগ্রহ করলে আমাদের তদন্ত বা ইয়াতে বিষয় প্রমাণিত হয়েছে খুব সহায়ক। 5 বছর পর পর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিলের নিয়ম রয়েছে। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা। মানুষের জন্য কিছু করাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় কাজ, এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। রেজন ফয়জার রিপোর্ট। মানুষের কল্যাণের জন্য কাজ করা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে যোগ দেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। আমাদের দেশে 2 ধরনের রাজনীতি আছে, কেউ রাজনীতি করে অর্থ সম্পদ বানিয়ে ভোগ বিলাস করতে চায়, আর কেউ রাজনীতির মধ্য দিয়ে জনগণের সেবা করতে চায়, জনগণের কল্যাণ করতে চায়, মঙ্গল করতে চায়। জাতির পিতা আমাদের সেই আদর্শ শিখিয়েছেন। 1994 সালের 27শে জুলাই এই সহযোগী সংগঠনটি প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাকর্মীদের মানবতার সেবায় ভূমিকা অব্যাহত রাখার নির্দেশ দিলেন তিনি। আমরা জনগণের জন্য কাজ করব, জনগণের কল্যাণের জন্য কাজ করব, জনগণের মঙ্গলের জন্য কাজ করব। 27 জুলাই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়েরও জন্মদিন। জয়ের হাত ধরেই যে ডিজিটাল বাংলাদেশ, তাতে করোনা মোকাবেলা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। আজকে বাংলাদেশটাকে যদি এই ডিজিটালাইজ না করা হতো, এই করোনা মোকাবেলা আমাদের জন্য খুব কঠিন হয়ে যেত, আমাদের পক্ষে কখনো সম্ভব হতো না। মানুষের জীবন জীবিকা চালানো, মানুষের হাতে সাহায্য পৌঁছে দেওয়া, মানুষের কাছে আমরা যে নগদ টাকা পৌঁছাচ্ছি, সবই আমরা কিন্তু এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে করে যাচ্ছি। রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের 51তম জন্মদিন আজ। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 27 জুলাই অবরুদ্ধ ঢাকায় তার জন্ম। তার হাত ধরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ যেন বাংলাদেশেরই জয়। এক তরুণীর দিন বদলের গল্প দিয়ে শুরু করি। মাটির জিনিসপত্র তৈরির পারিবারিক পেশায় কোনো রকমের টিকে থাকলেও করোনাকালে মহাসংকটে পড়েন মানিকগঞ্জের দীপুপাল। আর সেই সংকটকালেই খোঁজ পাওয়া ডিজিটাল বাংলাদেশের অনলাইনে পেজ খুলে সেখানে বিক্রি শুরু করেন নিজের মৃৎপণ্য। বেশ ভালো সাড়াও পেয়েছেন স্নাতক পাশ করা এই যুবক। এই যে নতুন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণের সাফল্যের গল্প
তার স্বপ্নদ্রষ্টার নাম তো এখন সবারই জানা, সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়ের উদ্যোগেই 2008-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তিহারে ডিজিটাল বাংলাদেশ ধারণাটি যুক্ত হয়েছিল। দেশের মানুষ এই ধারণা ব্যাপকভাবে গ্রহণ করে ওই নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের পর গত 3 মেয়াদে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে দেশের তথ্য প্রযুক্তির উন্নয়নে কাজ করে যাচ্ছেন তরুণ এই কম্পিউটার বিজ্ঞানী। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছিলাম, এই ডিজিটাল বাংলাদেশ এটা জয়ের কাছ থেকেই শেখা। জয় আমাকে এ ব্যাপারে সব রকম পরামর্শ দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি এবং বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র জয়। স্বাধীন বাংলাদেশের জন্ম আর জয়ের জন্ম যেন এক সুতোই গাঁথা। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 27 জুলাই অবরুদ্ধ ঢাকায় তার জন্ম। বঙ্গবন্ধুর ইচ্ছায় তার নাম রাখা হয় জয়। জয় নামটা, এই নামটার পিছনে একটা ইতিহাস আছে। আমি সবসময় আমার আব্বার হাতের নখ নিজের হাতে কেটে দিতাম, তো আমি ওই নিয়ে বসে বসে আব্বার হাতের নখটা কেটে দিচ্ছি, তো বলছে এবার কেটে দে, আর জীবনে কখনো সুযোগ পাবে কিনা জানি না, তবে বাংলাদেশ স্বাধীন হবে, আমি থাকবো কিনা জানি না, দেখতে পারবো কিনা জানি না, কিন্তু স্বাধীনতা আমরা অর্জন করবই। আমি সে ব্যবস্থা সবই করে রেখে গেছি যে বাংলাদেশ স্বাধীন হবে, আর তোর ছেলে হবে এবং সেই ছেলে স্বাধীন বাংলাদেশেরই নাগরিক হবে, আর সেই ছেলে হলে তার নাম জয় রাখবি। কাজে আজকের দিনটা জয়ের জন্মদিন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, জয়ের জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধুর রক্তের উত্তরসূরি জয় একজন অনন্য প্রতিভাবান পিতা আর এক স্বপ্নদর্শী মায়ের সন্তান। পিতা এম এ ওয়াজেদ মিয়া ছিলেন একজন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী, আর তার মা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিশ্বমানের রাষ্ট্রনেতা আর প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। জয়ের হাত ধরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে দুর্বার গতিতে এগিয়ে চলা। বঙ্গবন্ধু স্যাটেলাইটে মহাকাশে বাংলাদেশের লাল সবুজের পতাকা। আমার মেসেজ একটাই, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। 50-এর বাংলাদেশে যখন জয়ের 50 বছর পূর্ণ, তখন দুর্বার হোক তথ্য প্রযুক্তি খাতে বিশ্ব দরবারে বাংলাদেশের নেতৃত্ব দেবার স্বপ্ন। সেই প্রত্যাশায় শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়। জয় বাংলা, জয় বাংলা। রিজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। ডিজিটাল বাংলাদেশের উদ্যোক্তা সজীব ওয়াজেদ জয়ের 50তম জন্মবার্ষিকীতে দোয়া চেয়েছেন তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জয়ের ডিজিটাল বাংলাদেশের সুফল করোনাকালে আজ পুরো দেশের মানুষ পাচ্ছে। তো আজকে সেই জয়ের জন্মদিন, 50 বছর আজ তার বয়স হলো। এই করোনার কারণে আমরা সবাই এক হতে পারলাম না, এটা আর একটা দুঃখ। আপনার দিনটি স্মরণ করছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আজকে যে ডিজিটাল বাংলাদেশ, আমি আপনাদের সাথে কথা বলছি, এটা কিন্তু জয়েরই ধারণা, জয়েরই চিন্তা। করোনাকালীন সময় আমি যদি চিন্তা করি যে আমাদের যদি এই সুযোগটা না থাকতো, আমাদের এই ডিজিটাল এই ডোরটা যদি ওপেন না থাকতো, উন্মুক্ত না থাকতো, আমরা কি অবস্থায় যেতাম? আমাদের সরকার চালানো মুশকিল হয়ে যেত, মানুষের জীবনযাত্রা মুশকিল, একটা বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আসন্ন 4র্থ শিল্প বিপ্লবে সজীব ওয়াজেদ জয়ের হাত ধরেই বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ, এমন আশার কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি আয়োজিত ওয়েবিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ তিনি কথা বলেন। করোনাকালে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য প্রতিটি খাতে তথ্য প্রযুক্তি জাদুঘরি স্পর্শ অনুভব করেছে বাংলাদেশ। আইসিটি খাতের এ পরিবর্তনে নীরব স্থপতি সজীব ওয়াজেদ জয় এক নির্মোহ, নিবেদিত প্রাণ, মেধাবী, দেশপ্রেমিক, স্বপ্নমান বিজ্ঞানী। নিউজ 8-এর এই পর্যায়ের সময় হলো বাইজেস্টের বিরতি নেয়ার, এরপর আলোচনা থাকছে। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 3 শিশু সহ 5 জন নিহত। ডেঙ্গু নির্মূল অভিযানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি।
বিরতির পর স্বাগত জানাচ্ছি নিউজ এট 8-এ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 পরিবারের 3 শিশু সহ 5 জন মারা গেছেন। আহত হয়েছেন আরো 2 জন। 8 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আরেক শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। কক্সবাজার থেকে অর্পণ বড়ুয়ার তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে কয়েকদিন ধরে টানা বৃষ্টি, ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি টিলার ঝুপড়ি ঘরগুলো। মঙ্গলবার সকালে বালুখালী 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে 3 সন্তান সহ নিজের ঘরে ছিলেন দিলবাহার। হঠাৎ পাহাড় ভেঙে পড়ে ঘরের চালের উপর। মারা যান দিলবাহার আর তার 9 বছরের সন্তান শফিউল আলম। আহত হন আরও 2 সন্তান নূর ফাতেমা ও জানে আলম। প্রায় একই সময়ে পাহাড় ধসে পড়ে পাশের 38 ব্লকের আরেকটি বসতঘরে। এতে ইউসুফের স্ত্রী নূর নাহার এবং 2 শিশু সন্তান আব্দুর রহমান ও আয়েশা সিদ্দিকার মৃত্যু হয়। গুড়া ফারশ লামিয়াই সালগান উর্মিকা তাই মানে মানুষ অর্ধেক পরে দলিলরা 7 জন হতে 7 জনের মাঝে 2 জনে বেমারি গিয়ে সরকারের মাধ্যমে হন তারা যদি জিনিসটা যদি আরো যদি হালাক করে দিলে আর মানে ফ্যামিলিটিয়া মানে জনগণকে শান্তি পাবে। কর্তৃপক্ষ ও বৈশ্বিক সংস্থাগুলোর তদারকির অভাবে এমন পাহাড় ধস এবং প্রাণহানির ঘটনা বলে অভিযোগ রোহিঙ্গাদের। তুনাজদিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে রাজধানীতে চিরুনি অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিভিন্ন এলাকায় এই অভিযান আরও 10 দিন চলবে বলে জানিয়েছেন ডিএনসিসির কর্মকর্তারা। 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন, এই স্লোগান সামনে রেখে ডিএনসিসির এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে চিরুনি অভিযান। প্রথম দিনের অভিযান চালানো হয় রূপনগর আবাসিক এলাকায়। মূলত স্বচ্ছ ও বদ্ধ পানিতে জন্মায় এডিস মশা, সেদিকে নগরবাসীকে খেয়াল রাখার আহ্বান ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার। আপনার বাড়িতে আমার প্রবেশাধিকার নাই, আপনার ছাদে আমার প্রবেশাধিকার নাই, আপনার বাথরুমের কমোড দেখার সুযোগ আমার নাই। এই কাজটি আপনাকে করতে হবে। আমরা সকলে মিলে এই নগরকে এডিস নির্মূল করতে চাই, এডিস মুক্ত করতে চাই। এ সময় একটি নির্মাণাধীন ভবনে বেশ কিছু স্থানে পাওয়া যায় এডিস মশার লার্ভা। তাই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভবন মালিককে জরিমানা করা হয় 1 লাখ টাকা। তবে ডিএনসিসির এই অভিযানে মানা হয়নি স্বাস্থ্যবিধি। সাদমান হোসেন, এটিএন নিউজ, ঢাকা। করোনাকালে আরেক আতঙ্ক ডেঙ্গু। এডিসের লার্ভা নির্মূলে মানুষের উদাসীনতা আর সিটি কর্পোরেশনের দায় ছাড়া অভিযানে ডেঙ্গুর প্রকোপ কমছে না, বরং বাড়ছেই। পূর্ব ঘোষণা অনুযায়ী এডিসের লার্ভা নির্মূলে ঢাকা দক্ষিণ সিটির এই চিরুনি অভিযান। যদিও অভিযান শুরুর 2 ঘন্টায় সিটি কর্পোরেশনের এই টিম মাত্র 3টি বাড়ির অবস্থা পর্যবেক্ষণ করেছে। লার্ভা পাওয়ায় করা হয়েছে জরিমানাও। ট্রম দিয়ে তোলার পরে গামাইয়া সামান্য পানি হয়েছে, আজকে রাত্রে বৃষ্টি পড়ছে, ওই পানিটুকু হয়েছে। তবে এই এলাকার বাসিন্দারাই বলছেন অভিযান বলেই তৎপর কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা, যদিও কাউন্সিলর বলছেন আরেক কথা। আমরা মশার ওষুধ মাসে 2 মাসে 1 দিন পাই না। ঘুরে ফিরে প্রতিদিনই আমরা কাজ করছি এবং যারা এই কথাটা বলছেন দেখবেন তারাই তাদের বাড়িতে লার্ভা পাওয়া গেছে। সিটি কর্পোরেশনের পাশাপাশি রাজধানীবাসীর সচেতনতা ছাড়া এডিস নির্মূল সম্ভব নয় বলছেন দক্ষিণ সিটির এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের পক্ষে প্রত্যেকের বাসায় যে আপনার বাগানের আপনার বারান্দার যে টবে আপনি পরিষ্কার পানি জমিয়ে রেখেছেন কিনা 3-4 দিন বা তার বেশি দিনের, সেটা চেক করা খুব কঠিন। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে লঘুচাপ, তার সঙ্গে পূর্ণিমার প্রভাবে প্রবল জোয়ার। তীব্র ভাঙনের মুখে কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য ও সুরক্ষা বলয় বিস্তীর্ণ ঝাউবন। কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। সমুদ্র আর সৈকতে সারি সারি সবুজ ঝাউ গাছ। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 120 কিলোমিটার পথে চোখজোড়োই এই নৈসর্গিক সৌন্দর্য। গত 2 সপ্তাহের টানা বৃষ্টিতে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত এই ঝাউবনে অন্তত কয়েক হাজার ঝাউ গাছ পানিতে তলিয়ে গেছে। বিগত এই 10 বছরের মধ্যে প্রায় 8 লাখ গাছ সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গিয়েছে। বান যেটা দিছে ওইটাই পানি উপর থেকে এসে ওদিকে চলে যায়। গত 5 বছরে সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে নাজিরার টেক থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত বিলীন হয়ে গেছে হাজার হাজার ঝাউ গাছ। ভাঙনের কারণ হিসেবে সমুদ্র উপকূলের অপরিকল্পিত ড্রেজিংকেই দায়ী করছেন
পরিবেশ কর্মীরা। ঝাউবন সংলগ্ন উপকূলীয় এলাকাগুলোতে সকল ধরনের অপরিকল্পিত ড্রেজিং আইন করে যাতে এটা ভবিষ্যতেও যাতে এরকম করা না যায় সেজন্য একটা স্থায়ী একটা সমাধান যাতে বের করা হয়। জিও টিউবের বাদ দিয়ে রক্ষা করার চেষ্টা চলছে সমুদ্র সৈকতের সুরক্ষা বলয় ঝাউবন। আপাতত এবছরের জন্য জিও টিউবের কাজ আমরা বাস্তবায়ন করব এবং পরবর্তীতে এই ভাঙন প্রতিরোধে স্থায়ী যে ব্যবস্থাপনার জন্য যে আমরা প্রকল্পটি দিয়েছি সেই প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হচ্ছে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। $500 কোটি টাকার জিরো কুপন বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করবে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি নগদ। সোমবার নিউ ইয়র্কে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC আয়োজিত এক রোড শোতে এ ঘোষণা দিয়েছে তারা। অনুমোদন পেলে এটিই হবে দেশের কোনো ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানির প্রথম বন্ড। 5 বছরের মেয়াদ শেষে যার অভিহিত মূল্য বেড়ে হবে $750 কোটি টাকা। এরই মধ্যে মার্কিন কোম্পানি কিউ গ্লোবাল লিমিটেড $3 কোটি বা প্রায় $250 কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবায়াত উল ইসলাম এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে যারা ঘর পেয়েছেন তারা এখন বুনছেন সবজির বীজ ও ফলজ গাছের চারা। এতে তাদের পারিবারিক পুষ্টির চাহিদা যেমন মিটবে, পাশাপাশি ফিরবে আর্থিক সচ্ছলতা। কুষ্টিয়ার প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুরে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া বসতিদের মাঝে বিনামূল্যে দেয়া হয়েছে 10 প্রকার সবজির বীজ ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা। পারিবারিক পুষ্টির চাহিদা নিশ্চিত করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করাই এর লক্ষ্য। প্রতিটা জায়গাকে যেন কাজে লাগায়, তাহলে জায়গাগুলো যেমন গাছগুলো শিকড় দ্বারা জায়গাগুলো যেমন শক্ত হবে, একই সাথে ওই গাছ থেকে যে সবজির যে ফলগুলো আসবে সেগুলো তাদের পুষ্টির চাহিদা মেটাবে। আম, জাম, পেয়ারা, লিচু ও বেদানা সহ বিভিন্ন ধরনের ফলের চারা আর লাল শাক, পুঁই শাক, কলমি, করলা, লাউ, মিষ্টি কুমড়ার বীজ বুনছেন বাসিন্দারা। আমরা খাবো, আমাদের বাচ্চারা খাবে এবং পাড়াপড়শি সবাইকে দিব। আমার প্রধানমন্ত্রী আমাকে ঘর বাড়ি সবই দিয়েছে এবং গাছ বীজ সবই দিয়েছে, আমাদের ফলের চাহিদা পূরণ হবে। এসব ফল ফলাদি ও সবজি বিক্রি করে আর্থিক সচ্ছলতা আসবে পরিবারগুলোয়, এমনটাই লক্ষ্য ও প্রত্যাশা। সুবিধাভোগী যে সকল কৃষক ভাইরা আছে তারা লাভবান হবেন এবং তাদের যে আর্থসামাজিক উন্নয়ন, এটারও উন্নয়ন ঘটবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, নিউজ এট 8 এর পর্যায়ে নিচ্ছে বাজেস্টিল বিরতি, এরপর আরো জানিয়ে ফিরব। লিবীয় উপকূলে নৌকাডুবি, 57 অভিবাসীর মৃত্যুর আশঙ্কা। বাড়ছে করোনা রোগী, জমে উঠছে অলিম্পিক। বিরতির পর আরো একবার স্বাগত নিউজ এট 8 এ। ঘটনা সত্য নাটকে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ভুল বার্তা দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও CMV। অমিত সাহেবের গাড়ির ড্রাইভার মুকুল চোর বাটপাড়িতে তার জরিমেলা ভার।
রুবেল হাসানের পরিচালনায় ঘটনা সত্য নামের নাটকটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আফরান নিশো ও মেজাবিন চৌধুরী। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমবির ব্যানারে নির্মিত নাটকটি গত 24 জুলাই প্রকাশ হয়েছিল ইউটিউবে। এরপরেই নাটকটির শেষ দৃশ্যের এমন সংলাপ নিয়ে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। পাপের ফল মানুষ কোনোভাবেই এড়াতে পারে না, প্রত্যেককেই তার নিজ নিজ কৃতকর্মের ফল ভোগ করতে হয়, এটাই নিয়তি। এমন সংলাপে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। তীব্র প্রতিবাদ জানিয়ে লিখিত বিবৃতি দেন নাটকের বিভিন্ন সংগঠন। আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় চাইল্ড ফাউন্ডেশন সহ দেশ বিদেশের অনেক দর্শক। যখন একটা মেসেজ দিবেন, এটা আপনার রেসপন্সিবিলিটি, আপনার অনেক চিন্তা করে অনেক কাজ করার আগেও চিন্তা করতে হবে। এমন পরিস্থিতিতে টনক নড়ে সংশ্লিষ্টদের। অযৌক্তিক ও অবৈজ্ঞানিক সংলাপ নিয়ে কড়া সমালোচনার মুখে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয় নাটকটি। কিন্তু তাতে সন্তুষ্ট নন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অভিভাবক ও সচেতন নাগরিকদের অনেকেই। বিশেষ শিশুদের নিয়ে যেসব সংস্থা কাজ করছেন ক্ষুব্ধ তারাও। ধর্মের নাম করে বা কার্মা বলেন, এই বলেন, সেই বলেন, এই নাটকের কোনো উদ্দেশ্যই কিন্তু নাই। এ নিয়ে একাধিকবার নাটকের নির্মাতার সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়সারা বিবৃতিতেই যেন সমালোচনা এড়িয়ে গেলেন এই পরিচালক। অন্যদিকে স্ক্রিপ্ট না পড়েই কি এমন গল্পে কাজ করছেন শিল্পীরা, এ নিয়েও ছিল সমালোচনা। শুধু কি নাটক সরিয়ে নিয়েই দায়বদ্ধতা শেষ, নাকি ভিউ গুণে টাকা ইনকামের এই যুগে খানিকটা ভাবনার পরিবর্তন হলো? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তুমি তো বাসায় আসোই নাই, ফোন ধরো নাই, আবার বলা চাক্কা পাংচার হয়েছে। সাদিয়া নাসি, এটিএন নিউজ, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। লিবিয়া উপকূলে ভূমধ্য সাগরে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে 57 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IMO এর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এক টুইট বার্তায় IMO জানায়, রোববার উপকূলীয় খুমস শহর থেকে 75 জন যাত্রী নিয়ে নৌকাটি রওনা দেয়। সোমবার তাদের 18 জনকে উদ্ধার করা হয়। বেঁচে যাওয়া অভিবাসীরা নাইজেরিয়া, ঘানা এবং গাম্বিয়ার নাগরিক। যান্ত্রিক ত্রুটির কারণে সাগরে নৌকাটি বন্ধ হয়ে যায়। পরে খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে উদ্ধারকৃতরা। নিহতদের মধ্যে অন্তত 20 নারী এবং 2 শিশু রয়েছে। ইউরোপে উন্নত জীবনের আশায় অভিবাসী ও শরণার্থী বোঝায় নৌকাডুবির সর্বশেষ ঘটনা এটি। গত সপ্তাহেও লিবিয়া উপকূলে ভূমধ্য সাগরে একটি নৌকা ডুবিতে প্রায় 20 জনের মৃত্যু হয়। ক্লেমন স্পোর্টস নিউজ। আগামী বৃহস্পতিবার ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বিকেল 4টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে অজিদের বহনকারী বিমানটি। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। 3 দিন হোটেলে কোয়ারেন্টাইন শেষ করে অনুশীলন শুরু করবে তারা। প্রায় 4 বছর পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এবারের সফরে শুধু 5 ম্যাচে টি20 সিরিজ খেলবে অজিরা। 3 আগস্ট প্রথম টি20তে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। পরে 4টি ম্যাচ হবে 4, 6, 7 ও 9 আগস্ট। এক সপ্তাহের 5টি টি20 ম্যাচ খেলবে 2 দল। 10 আগস্ট ঢাকা ছাড়বে অজিরা। এদিকে বাংলাদেশ সফরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া জুড়ে দেওয়া শর্ত অনুযায়ী ইতিমধ্যে চলছে সিরিজ সংশ্লিষ্ট ও ম্যাচ অফিসিয়াল সহ সকল স্টাফদের কোয়ারেন্টাইন। এবারে টোকিও অলিম্পিক গেমসের খবর। মাত্র 1 পয়েন্টের ব্যবধানে হেরে টোকিও অলিম্পিক থেকে বিদায় নিলে অলিম্পিকের যাকে ঘিরে স্বর্ণের আশা ছিল বাংলাদেশের, সেই রোমান্সানাই পারলেন না বাংলাদেশকে প্রথমবার পদক এনে দিতে। কানাডিয়ান ক্রিসপান ডুয়েনাসের কাছে শেষ শটে গিয়ে মাত্র 1 পয়েন্টের জন্য হারলেন। সেই ক্ষত হয়তো অনেক দিনই বয়ে বেড়াতে হবে এই তীরন্দাজকে। শুরুর প্রথম 4 সেট ছিল সমানে সমান। আগামী 29 জুলাই নকআউট পর্বের প্রথম রাউন্ডে মেয়েদের এককে দিয়া সিদ্দিকে লড়বেন বেলারুশের কারিনা দিওমিন্স্কার বিপক্ষে। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। টোকিও অলিম্পিক ভিলেজে নতুন আরও 7 জন করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজকরা। এই 7 জনের মধ্যে 2 জন অ্যাথলেটও আছেন। অলিম্পিকে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 155। খেলোয়াড়দের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে চেষ্টা করে যাচ্ছেন আয়োজকরা।
কঠোর বায়ুবাবলের মধ্যে থেকেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। একদিন আগেই পদগ্রহণের সময় মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল, কিন্তু পরে এই নিয়ম শিথিল করে অলিম্পিক কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া ছবি তোলার জন্য বিজয়ীরা 30 সেকেন্ড করে সময় পাচ্ছেন। দর্শক, শেষ করব নিউজ এট 8। তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনা একদিনে সর্বোচ্চ 258 মৃত্যু, গ্রামে টিকা 7 আগস্ট থেকে। রোহিঙ্গাদের টিকা দেবে বাংলাদেশ, ভারতের সঙ্গে এয়ার বাবল আগস্টে। টিকার লাইনে টাকা নিচ্ছে আনসার সদস্যরা, প্রবাসী শ্রমিকদের ভোগান্তি। পরিবারের প্রতিটি মানুষকে টিকা দিন, আহ্বান প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 3 শিশু সহ 5 জন নিহত। ডেঙ্গু নির্মূল অভিযানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। লিবীয় উপকূলে নৌকাডুবি, 57 অভিবাসীর মৃত্যুর আশঙ্কা। এবং বাড়ছে করোনা রোগী, জমে উঠেছে অলিম্পিক। এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START+AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।